হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেল্ডো পিসি। তো আজকের ভিডিওটা আমি আমার পিসি যে রিসেন্টলি আপগ্রেড করেছি সেটা হচ্ছে কোর i3 থেকে কোর i5 এ আপগ্রেড করেছি, যেখানে আমার নিজের পার্সোনাল কিছু ভুলস শেয়ার করব, যেগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে যখন আমরা কোনো পিসি বিল্ড করতে চাই তাহলে অ্যাজ আ বিগিনার সেই ভুলগুলো করা উচিত না। অ্যাটলিস্ট আমি যদি সেই সময় এই জিনিসগুলো জানতাম আমি ভুলগুলো করতাম না। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন পিসিটা আপগ্রেড করছি সেই আমার ভুলগুলোর জন্য আমি কিছু এক্সট্রা টাকা খরচ করতে হয়েছে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও ফর দোজ পিপল যারা কিনা 2025 সালে বা ডিসেম্বর 2024 সালে নতুন আপকামিং পিসি বানাতে চলছে, খুব এক্সাইটেড, এবং তাদের জন্য এই প্রো টিপস গুলো থাকবে। তার সাথে সাথে আমার যে কোর i3 থেকে i5 এ যে আমি আপগ্রেডেশন করলাম, আর সেই ক্ষেত্রে কি কি কারণে আমি আপগ্রেডেশন করলাম, আমার এই আপগ্রেডেশনের ফলে অর্থাৎ কোর i3 থেকে কোর i5 এ আপগ্রেডেশনের ফলে আমার যে গেমিং এডিটিং পারফরমেন্স এর মধ্যে কি এফেক্টস পড়ছে, গেমিং এর ক্ষেত্রে বেঞ্চমার্ক কি, এডিটিং এর ক্ষেত্রে বেঞ্চমার্ক কি, মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বেঞ্চমার্ক কি, সেই সমস্ত ডিটেলস ওই ভিডিওতে থাকবে। আমার এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো যে তোমরা যারা আমার ভিউয়ার্স তারা যাতে আমি যে ভুলগুলো করেছি সেগুলো না করো, এবং while you are planning for upgrading your PC সেই ক্ষেত্রে তোমরা যেন মিনিমাম বাজেটের মধ্যে ম্যাক্সিমাম আপগ্রেডেশন করতে পারো। আমার এই ভুলগুলোকে আমি আজকে এই ভিডিওতে আইডেন্টিফাই করব। পুরো ভিডিওটা এই নিয়ে ডেডিকেটেড, খুব ইম্পর্টেন্ট ভিডিও। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তবে তার আগে আমি আমার পিসির স্পেসিফিকেশনটা একটু তোমাদের শেয়ার করে দিই, যাতে এই ভিডিওর যে মেইন এজেন্ডাটা সেটা তোমরা বুঝতে পারো। তো প্রসেসর হিসেবে আমি ইউজ করছিলাম এতদিন পর্যন্ত 10 জেনারেশন ইন্টেল কোর i3 10105F। আমি পিসিটাকে বিল্ড করেছিলাম ব্যাক দেন ইন 2021 অক্টোবর মান্থে। তো সেই সময় প্রায় করোনা জাস্ট সবে শেষ হয়েছে, করোনার রেশ কিন্তু পিসি মার্কেটে স্টিল দেন। আর তখন আমার ইচ্ছা ছিল যে রাইজেন 5 3600 বা 3600X দিয়ে পিসি বিল্ড করা, কিন্তু বিশ্বাস করো ভাই সেই সময় মার্কেট এতটাই আগুন ছিল যে রাইজেন ছোঁয়ার মতন ক্ষমতা ছিল না। প্রসেসরটা তার বেসিক প্রাইসের থেকে অনেক হায়ার রেঞ্জে বিক্রি হচ্ছিল। তো তখন ডিসাইড করি যে ইন্টেল কোর i5 যাব। তো i5 10400F, যেটা কিনা আমি 3 বছর পরে রিসেন্টলি আপগ্রেডেশন করলাম, সেই সময় সেটা 19,000 20,000 বিক্রি হচ্ছিল। তো বাধ্য হয়ে আমি ইন্টেল কোর i3 10105F এই প্রসেসরটা নিই। 4 কোর 8 থ্রেডের প্রসেসর, বলতে গেলে বেসিক লাইট গেমিং এডিটিং জাতীয় কাজগুলোকে মোটামুটি ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করে নিতে পারে। এতদিন পর্যন্ত প্রসেসরটা দিয়ে আমি কাজ করেছি, ওভারঅল আমাকে একটা ভালো পারফরমেন্স দিয়েছে। এবারে মাদারবোর্ডস এর ক্ষেত্রে আমি ইউজ করছিলাম MSI B460 Pro VDH মাদারবোর্ড। তো এইখানে হচ্ছে মেইন গল্প মাদারবোর্ডস এর ক্ষেত্রে। দেখুন অনেকে হাসতে পারো যে ভাই i3 ইউজ করছো, B460 চিপসেটের মাদারবোর্ড ইউজ করছো, পাগল নাকি? কিন্তু আমার সেই সময় একটা থট প্রসেস ছিল যে ফিউচারে যদি আমার CPU আপগ্রেডেশনের প্রয়োজন হয় দেন আমি কি করব। তখন তো আমার এই মাদারবোর্ডস অ্যাভেলেবিলিটি নাও থাকতে পারে। আর তোমরা সবাই জানো ইন্টেল খুব তাড়াতাড়ি তার জেনারেশনকে সুইফট করে, AMD এর মতো লং টার্মে ওরা সাপোর্ট দেয় না। তো সেই কারণের জন্য P460 চিপসেট বেস মাদারবোর্ডটা নেওয়া, যেখানে আমার থট প্রসেস ছিল নিলে কি নেবো, হাইয়েস্ট আমি i5 বা i7 নেবো, যেটা কিনা আমার MSI B460 Pro VDH মাদারবোর্ডটা ইজিলি হ্যান্ডেল করে নিতে পারে, এবং সেটাই ঘটলো। 3 বছর পর আমি রিসেন্টলি ইন্টেল কোর i5 10400F এই প্রসেসরটা নিলাম। তো এইখানে তোমাদের মেইন প্রো টিপসটা হচ্ছে যখন কোনো পিসি বিল্ড করবে, যদি তোমরা একদম শিওর কনফার্ম থাকো যে ফিউচারে আমি কোনো মেজর আপগ্রেডেশন করবো না, মানে মাদারবোর্ড বা সিপিইউ চেঞ্জেস করবো না বা প্ল্যাটফর্ম চেঞ্জ করবো না, দেন সেক্ষেত্রে তুমি যে সিপিইউ নিচ্ছ সেই সিপিইউ রিলেটেড মাদারবোর্ড নিয়ে নাও। ইট মাইট বি যদি i3 হয়ে থাকে তাহলে এইচ সিরিজের মাদারবোর্ড, বা রাইজেন 5 বা ইন্টেল i5 বা রাইজেন 7 ইন্টেল 7 জাতীয় প্রসেসর ইউজ করলে তোমরা বি সিরিজের ডিসেন্ট মাদারবোর্ড নিয়ে নিতে পারো। আর তোমরা যদি মনে করো না যে অ্যাট প্রেজেন্ট আমি i3 তে বিল্ড করছি, ফিউচারে আমি রাইজেন 5 বা ইন্টেল i5 জাতীয় প্রসেসরে আপগ্রেডেশন করব, সেক্ষেত্রে আমি অলওয়েজ বলবো বি ইট এন ইন্টেল প্ল্যাটফর্ম অর রাইজেন প্ল্যাটফর্ম, অলওয়েজ গো উইথ আ ডিসেন্ট বি সিরিজের মাদারবোর্ড। বি সিরিজের চিপসেট বেস ওয়ালা মাদারবোর্ডের ক্ষেত্রে সুবিধা কি, একটা গুড প্যাকেজের সাথে আসে উইথ লটস অফ ফিচার্স। তো সেক্ষেত্রে ফিউচার আপগ্রেডেবিলিটি স্কোপ অনেক বেটার থাকে। আর বি সিরিজের মাদারবোর্ডস এর ক্ষেত্রে আরো কিছু সুবিধা হচ্ছে, যেহেতু চিপসেটটা বেটার থাকে সেই কারণে যে অনেক পোর্টস, অনেক সেটা লেন্স এর অ্যাভেলেবিলিটি থাকে, সাপোর্ট থাকে, অনেক সময় এক্সট্রা এনভিএমই সকেটের সাপোর্ট থাকে, PCIe এর সাপোর্ট থাকে, এক্সট্রা USB পোর্ট থাকে, অনেক বেনিফিটস তোমরা পেয়ে যাবে। ইভেন মাদারবোর্ড যে মেইন সেকশনটা VRM ভোল্টেজ রেগুলেটরি মডিউলস, এটাও বেটার থাকে। তো এই জন্যই বলা বি সিরিজের মাদারবোর্ড নেটা, যেটা কিনা ইন্টেল বা AMD দুই ধরনের প্ল্যাটফর্মের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এবারে চলে আসি হচ্ছে আমার অন্যতম রিজনস, যেগুলো কিনা হচ্ছে যার কারণের জন্য আমার এই CPU আমি সোয়াপ করলাম, আপগ্রেডেশন করলাম। তো মেইন রিজন ছিল হচ্ছে যেহেতু তোমাদের সাপোর্টের জন্য, থ্যাঙ্কস টু ইউ অল অফ ইউ, চ্যানেলটা গ্রো করছে। তো সেই কারণের জন্য ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি বেটারের জন্য, আরো বেটার এডিটিং এর জন্য আমার i3 প্রসেসরটা সাফিসিয়েন্ট হচ্ছিল না। পাতি বাংলা কথায় ভাই i3টা পুরোপুরি হেগে দিচ্ছিল।
আর জেনারেলি প্রিমিয়ার প্রোতে আমি এডিট করে থাকি, একটা বা দুটো লেয়ার ইজ সাফিসিয়েন্ট। কিন্তু যখন তুমি 3 থেকে 4টে লেয়ার দিয়ে এডিট করতে যাবে এবং তোমার ভিডিও কোয়ালিটি ডিসেন্ট 180p হবে, বা আমাদের যে মোবাইলস, ইভেন আমি নিজে ইউজ করি মোটরোলা H40 মোবাইলটা, তো এই ক্ষেত্রে যে এদের যে 4K প্রিসেট থাকে, তো সেই 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার চেষ্টা করি, এবং সেটা যখন আমি এডিটিং এ বসাই প্রিমিয়ার প্রো জাস্ট ল্যাগিং শুরু করে। তো i3 ওয়াজ নট সাফিসিয়েন্ট। ইভেন আমার যে গ্রাফিক্স কার্ড GTX 1666GB OC এডিশন 1660 পুরো পাওয়ারকে এনহ্যান্স করতে পারছিল না আমার কোর i3 10 জেনারেশনের প্রসেসরটা। ইভেন আমার একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে আমি এখন প্রেজেন্ট লাইভ স্ট্রিমিং করার চিন্তা ভাবনা করছি, এবং খুব তাড়াতাড়ি তোমরা অ্যানাউন্সমেন্টটা পাবে চ্যানেলে। তো যেখানে লাইভ স্ট্রিমিং এর জন্য আমার একটা গুড 6 কোর 12 থ্রেডের প্রসেসর দরকার, কারণ 4 কোর 8 থ্রেডস ইজ নট সাফিসিয়েন্ট ফর স্ট্রিমিং। তো সেই ক্ষেত্রে সবকিছু চিন্তা ভাবনা করে ইভেন আরেকটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে কি যে ইন্টেল কোর i5 10400F এই প্রসেসরটার প্রাইস অনেকটাই ডাউন হয়ে গেছিল। অ্যাট প্রেজেন্ট এটা প্রায় 8500 টাকায় বিক্রি হচ্ছে ইনক্লুডিং অল জিএসটি ইন ইন্ডিয়ান মার্কেট। তো ভাবলাম যে সবকিছু যখন সাপোর্ট করছে, তাহলে দেন জাস্ট আমাকে সিপিইউটা সোয়াপ করতে হবে, কারণ আমার কাছে একটা গুড কোয়ালিটির ডিসেন্ট মাদারবোর্ডস আছে। তো ওভারঅল এই কারণের জন্যই হচ্ছে আমার ইন্টেল কোর i5 এ শিফট হওয়া হচ্ছে মেইন উদ্দেশ্য। কোনো ফ্যান্সি চিন্তা ভাবনা না, আমার কাজের নিডস এর জন্য ইন্টেল কোর i5 এ শিফট হওয়া ফ্রম ইন্টেল কোর i3। এবারে চলে আসি র্যামের কথায়। তো ইনিশিয়ালি আমি যখন বিল্ড করেছিলাম, তখন আমার কাছে আমার প্রিভিয়াস সিস্টেমের একটা 8GB র্যাম ছিল, যেটা DDR4 কিন্তু 2400 মেগাহার্টজ রান করতো। তো সেই র্যামটা আমি ইনিশিয়ালি সিস্টেমটা বানিয়ে। তারপরে কি করি, আমি আমার যে অ্যাট প্রেজেন্ট যে র্যামটা তোমরা দেখতে পাচ্ছ সিস্টেমের মধ্যে, যেটা XPG D50 র্যাম, পুরোটা কিট কিনে নিই, যেখানে 8x2 মানে হচ্ছে দুটো 8GB স্টিক ছিল, টোটাল 16GB র্যাম আমার সিস্টেমে দিয়ে রাখি। এতে সুবিধা হচ্ছে কি যে অ্যাট প্রেজেন্ট আমার মতে প্রত্যেকটা সিস্টেমে মিনিমাম 16GB র্যাম থাকা দরকার, কারণ ফিউচারে যত ফাস্ট যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট পড়ে যায় ভাই। তুমি সিম্পল যখন সিস্টেম অন করে টাস্ক ম্যানেজার অন করে দেখতে পাবে তোমার সিস্টেম আইডিয়ালি মানে কোনো কাজ করছে না, সিস্টেম ইটসেলফ প্রায় 5 থেকে 6GB র্যাম এমনি খেয়ে ফেলেছে। তো ভাবো 8GB র্যাম থাকলে তোমার সিস্টেম কতটা প্রেসারে থাকে। তো অলওয়েজ ইটস নেসেসারি যে 16GB র্যাম থাকে মিনিমাম রিকোয়ারমেন্ট। এবং এখানে প্রো টিপস, যারা নতুন পিসি বিল্ডার DDR5 প্ল্যাটফর্মে বিল্ড করলে 16GB তো মিনিমাম লাগাতেই হবে, নো অপশনস অ্যাভেলেবল, কিন্তু পারলে 32GB লাগিয়ে নাও, ফিউচারে তোমার এটা বহুত বেনিফিশিয়াল হবে যদি তুমি গেমার্স হয়ে থাকো, ডেডিকেটেড কন্টেন্ট ডেভেলপার হয়ে থাকো, বা অন্য কোনো প্রফেশনাল কাজে করে থাকো যেখানে পিসিটা তোমার রিলে নিডফুল। নেক্সট হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে যেহেতু আমার মাদারবোর্ডসে দুটো NVMe স্লট অ্যাভেলেবল রয়েছে, তো প্রথমে আমি একটা M.2 NVMe স্লট থাকে কিংস্টন A1000 সিরিজের Gen 3 SSD ছিল, পরবর্তীকালে আমি WD Blue SN 770 SSD টা পারচেস করি এবং সেটা আপগ্রেড করে থাকি। তো SSD কেনার ক্ষেত্রে আমি জেনারেলি দুটো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো তোমাদের রিসেন্ট মোস্ট ভিডিওটা, যে SSD কেনার ক্ষেত্রে কি করে স্ক্যামড হয় এবং তোমার বাঁচবে কি করে। এবারে চলে আসি PSUর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমার একটা বড় ভুল আমি তোমাদের সাথে শেয়ার করব, শুধু আমি না, তোমরা অনেকেই ভুলটা করে থাকুন পরে পস্তাও। সেটা আছে, আমি দেখেছি যত রাজ্যের কিপটেমি মানুষের হয় PSU কেনার ক্ষেত্রে, তারা ভাবে তো পাওয়ার সাপ্লাই করে কি রয়েছে, সিপিইউর ক্যাবিনেটের এক কোণে পড়ে থাকবে, দেখাও যায় না কি হবে, এতে ইনভেস্ট করে, কিন্তু এখানেই বোকামো করে থাকো তোমরা। এবং এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক ভুল হয়ে যায় সবার, কারণ একটা ব্যাড কোয়ালিটির PSU। আমার ক্ষেত্রে যদিও আমি অ্যান্টেকের মোটামুটি 80+ ওয়াইড সার্টিফাইড একটা PSU নিয়েছিলাম, কিন্তু ওটা ডেঞ্জারাস PSU ভাই। আমার তো রিসেন্টলি খুব ভয় ধরে গেছে PSUটার প্রতি, যদিও আমি 3 বছর কি করে কাটিয়েছি আমি নিজেও জানি না, উইদাউট বিন্দাস আমি কাটিয়েছি, উপরওয়ালার দোহাই যে আমার সিস্টেমটা কিছু খারাপ হয়নি। তো PSUর ক্ষেত্রে অনেকে দেখেছি যে ওই সস্তার 500 টাকার PSU লাগিয়ে নাও, এতে যেন কি হয়, ওভারঅল তোমার সিস্টেমটা খারাপ হয়, লং টার্মে তোমার সিস্টেমে উল্টাপাল্টা ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য, উল্টাপাল্টা কারেন্ট সাপ্লাইয়ের জন্য মাদারবোর্ড প্রসেসরের সব চুনা লেগে যায়। এবং সেই সেম ঘটনা ঘটেছিল আমার প্রিভিয়াস সিস্টেমে, যেটা এখন কাভার হয়ে পড়ে রয়েছে, 3 বছরও টেকেনি সিস্টেমটা। তো সেই জন্য ওইখান থেকে শিক্ষা নিয়ে আমি এবারে কি করেছিলাম, ওই অ্যান্টেকের VB সিরিজের 450 ওয়াটের 80+ ওয়াইড সার্টিফাইড PSU নিয়েছিল, কিন্তু PSUটা 450 ওয়াট 80+ হলো, 80+ এফিসিয়েন্সির সাথে আসছিল না। কারণ রিসেন্টলি আমি যখন কোর i3 তে আমার সিস্টেমে একটু অ্যাডভান্স লেভেলে এডিটিং করতে চাইছিলাম, মাল্টিপল লেয়ার্সে অনেক অ্যানিমেশনস, অনেক এফেক্টস দেওয়ার চেষ্টা করছিলাম, সেই ক্ষেত্রে কি হয়েছিল, আমি 2-3 বার খেয়াল করেছি পিসি অটোমেটিক শাটডাউন হয়ে গেছে, অ্যান্ড অনেক সময় ব্লু স্ক্রিনও দেখা দিয়েছে যখন আমি রেন্ডারিং করছি। CPU দেখছি কন্টিনিউয়াসলি 100% রান করছে। তো ইভেন আমার গ্রাফিক্স কার্ড কিন্তু অতটা পাওয়ার জেনারেট করতে পারছে না। তো আমি এটা আইডেন্টিফাই করেছিলাম যে মেবি ইট কুড বি যে প্রসেসর ইনসাফিসিয়েন্ট, অর হচ্ছে পাওয়ার সাপ্লাই ডিটেক্ট করে পাওয়ার দিতে পারছে না। ইভেন আমি ইউটিউবে যাই, তোমরা ইউটিউবে গুলো দেখতে পারবে, অ্যান্টেকের অনেক ভালো হিস্ট্রি রয়েছে ভাই। আমি কোনো কোম্পানির এগেইনস্টে না, আমি বলছি না তুমি এটা খারাপ, একদমই বলবো না, কিন্তু আমার নিজের পার্সোনালি আমি ওই কটা ভিডিও থেকে রিয়েলি ভয় পেয়ে গেছি, এবং দেন ডিসাইড করি যেহেতু আমি প্ল্যাটফর্ম আপগ্রেড করছি এবং ফিউচারে আমার অনেক পাওয়ারের প্রয়োজন আছে, দেন আমি কি করি, রিসেন্টলি PSUটাকে আপগ্রেড করি,
যেটা হচ্ছে কুলার মাস্টারের 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, খুব ডিসেন্ট পাওয়ার সাপ্লাই। কুলার মাস্টার কোনো সময় ধোকা দেয় না, খুব ভালো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই এবং 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। তো এটা কি হচ্ছে 550 ওয়াটের আমাদের সাফিসিয়েন্ট। ইভেন আমি ফিউচারের কথাও ভেবে রেখেছি এখানে যে 3060 যদি আমি লাগাতে পারি তো হয়ে যাবে আরামসে, পিএসইউ হ্যান্ডেল করে নিতে পারবে। তো এখান থেকে হচ্ছে তোমাদের শেখার বিষয় যে যখনই পিএসইউ কিনবে প্রথম কথা একটা ভালো গুড কোয়ালিটি ডিসেন্ট পিএসইউ কেন। কুলার মাস্টার, কর্সিয়ার বা এই লেভেলের যদি কোনো ভালো ব্র্যান্ড থাকে, এইসব ব্র্যান্ডের দিকে যখন নতুন আগাছার মতন গজিয়ে ওঠা ব্র্যান্ডের দিকে একদম যেও না ভাই, একদম ট্রাস্ট মি। আমি তো কপাল ভালো, আমার কিছু খারাপ হয়নি। ইউটিউবে যাও, সার্চ করো, সস্তার পিএসইউ চক্করে পরে মানুষের দামি দামি গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড জ্বলে গেছে। এবং নেক্সট হচ্ছে পাওয়ার সাপ্লাইতে খরচা একটু বেশি হলে করো, কারণ তোমার যদি ফিউচারে থট প্রসেস থাকে যে আমি গ্রাফিক্স কার্ড পেয়ার করব, আর ফিউচারে গ্রাফিক্স কার্ড মানে তো পাওয়ার হাংরি, মোর পাওয়ার ড্রন গ্রাফিক্স কার্ড তো হবেই। তো সেই ক্ষেত্রে তোমাদের যাতে ফিউচারে আবার পাওয়ার সাপ্লাইয়ের জন্য এক্সট্রা ইনভেস্ট না করতে, আমার ক্ষেত্রে কিন্তু করতে হয়েছে। 3 ইয়ার্স ব্যাক যখন আমি পিসিটা বানিয়েছিলাম তখন আমাকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য খরচা করতে হয়েছে, আবার আমাকে এবারে পাওয়ার সাপ্লাইয়ের জন্য খরচা করতে হলো, এবং প্রিভিয়াস পাওয়ার সাপ্লাইটা আমার বাড়িতে পড়ে রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের কাছে মেইন নোট, প্রো টিপস। আর এই যে সিস্টেমটা আপগ্রেডেশন করলাম এর জন্য যে আমার ওভারঅল যে পারফরমেন্সে কি এফেক্ট পড়লো, প্রথম কথা গেমিং, এডিটিং, প্রোডাক্টিভিটি, মাল্টিটাস্কিং সব কিছুর দিক থেকে নোটিসেবল পারফরমেন্স বেড়েছে ভাই। মাল্টি কোরস বেড়ে গেছে, মাল্টি কোরের পারফরমেন্সও বেড়েছে। কোর i3 থেকে i5 এ গেছি সেম জেনারেশনে। তো সেই ক্ষেত্রে গেমিংস এর ক্ষেত্রে তোমাদের কিছু স্ক্রিনে তোমার পপুলার গেমস দেখতে পাচ্ছ। তো সেই পপুলার গেমস তোমরা দেখতে পাচ্ছ যে i3 তে কি কি কেমন এফপিএস পাচ্ছিলাম এবং i5 এ কেমন এফপিএস পাচ্ছিলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটাও দেখে নাও শর্টে, চাইলে তোমরা এটাকে স্কিপও করতে পারো। পারফরমেন্সের ক্ষেত্রে প্রিমিয়ার প্রোতে আমি দেখেছি, আমি যখন i3 তে করতাম আমার এক একটা ফাইল টোটাল 10 মিনিট থেকে 8 মিনিটের যে ভিডিওগুলো আমার জেনারেলি চ্যানেলে এসে থাকে, তো সেক্ষেত্রে ফাইলের সাইজ অ্যারাউন্ড 1.5 GB অ্যারাউন্ড হয়ে থাকে ইন জেনারেল অন অ্যান অ্যাভারেজ। আর সেক্ষেত্রে মাল্টিপল লেয়ারে এডিটিং করে একটা বেসিক এডিটিং আমি যখন প্রিমিয়ার প্রোতে রেন্ডার করতে দিতাম, তো রেন্ডারিং এ আমার টাইম লাগতো প্রায় 6 থেকে 7 মিনিট আমার ইজিলি টাইম লাগতো 10 মিনিটের একটা ফুল এইচডি ভিডিও রেন্ডার করতে। যখন আমি i5 তে শিফট করি সেই রেন্ডারিং টাইমটা কমে প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে ইজিলি, যেখানে 6 মিনিট বসে থাকতে হতো সেটা এখন 2 থেকে 3 মিনিট। এবং রেন্ডারিং স্পিডও বেড়েছে, পারফরমেন্সও অনেক ইনক্রিজ হয়েছে। ইভেন আমি যখন প্রিমিয়ার প্রোতে আমি কাজ করছি মাল্টিপল লেয়ার্স এডিট করার সময়ও কিন্তু আমার সিস্টেম ল্যাগ করছে না। i3 তে পুরোপুরি জঘন্য অবস্থা হয়ে যেত, অনেক সময় কি হতো সিস্টেম ক্র্যাশ করে যেত। তো সেই প্রবলেমটা আমার হচ্ছে না i5 এর ক্ষেত্রে। তো এই ছিল হচ্ছে আমার মেইন এক্সপিরিয়েন্স প্ল্যাটফর্ম শিফটিং এর জন্য। আর ভিডিওটা কেমন লেগে থাকলো, তোমরা কিছু শিখতে পারলে কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কোনো ভিডিও যদি তোমাদের ডিমান্ডস থাকে প্লিজ কমেন্ট মি। আমার সাথে 1-to-1 কানেক্ট করতে গেলে ইনস্টাগ্রামের ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে, তো সেখান থেকে আমাকে 1-to-1 ডিএম করতে পারো, আমার সাথে কথা বলতে পারো ফেসিলিটেড কোনো কথাবার্তার জন্য। আর টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা অ্যান্ড বাই।